Please mute yourself then. Please mute yourself. Please mute yourself. All right? This is unbecoming conduct. And the next time you want to, as law officer, refer to a sitting chief minister by her name, give her the dignity of calling her the chief minister of a state, a multi-term chief minister. There is a certain decorum to be maintained in a courtroom, Mr. Raju. হ্যাঁ, এটাই মনে হয় বলে যেমন কুকুর তেমন মুগুর। আজ সুপ্রিম কোর্টে ইডির আইনজীবী এসবি রাজুকে যে শিক্ষাটা দিল রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী, তা মনে হয় ওনার বাকি ওকালতি জীবনের জন্য যথেষ্ট। সুপ্রিম কোর্টে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইডির মামলায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের হয়ে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বাল, মেনকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ 7 জন বাঘা বাঘা উকিল, এবং রাজ্যের ডিজি রাজীব কুমারের হয়ে সওয়াল করে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। সেখানে উল্টো দিকে ইডির হয়ে সওয়াল করে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসবি রাজু। তা কি হলো সেই মামলা? কি নির্দেশ দিল মহামান্য সুপ্রিম কোর্ট? সিবিআই তদন্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তার? না মশাই, এর কোনোটাই নয়। তাহলে এবিপি আনন্দ, TV9 বাংলা বা ওই দালাল মিডিয়া আর বাংলাতে দেখাচ্ছে বিরাট ধাক্কা খেলো রাজ্য সরকার, রাজ্যের দাবিকে উড়িয়ে দিয়ে ইডির দাবিকে মান্যতা দিল মহামান্য সুপ্রিম কোর্ট। ঘন্টা আসল খবরটা দেখাচ্ছে একমাত্র নিউজ 18 বাংলা, যেটা খোদ মহামান্য সুপ্রিম কোর্ট তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ডিজিটাল এভিডেন্স সংরক্ষণের নির্দেশ। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, সুপ্রিম কোর্টের আজকে বিস্তারিত সুপ্রিম কোর্টে সওয়াল জবাব চলে এবং সেখানে একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছিলেন কপিল সিব্বাল এবং রাজ্য এবং রাজীব কুমারের হয়ে সওয়াল করেছিলেন অভিষেক মনু সিংভি। সেই সওয়াল জবাবের প্রেক্ষিতে কিন্তু কেন এই মামলা সর্বোচ্চ আদালতে শোনার প্রয়োজন সেই বিষয়টি বারবার করে উঠে আসে এবং সর্বোচ্চ আদালত তাদের এই শুনানির একেবারে শেষ ভাগে এসে তারা যেটা বলেন যে তারা মনে করছেন যে ঘটনা ঘটছে, যেমন কোনো রাজনৈতিক দলের কোনো নথি কোনো কেন্দ্রীয় সংস্থা নিতে পারে না, তাদের নির্বাচনী কাজে বাধা দিতে পারে না, তেমনি যদি কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো স্ক্যামের তদন্ত করে তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও বাধা দেওয়াটা উচিত নয়। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আজকে সর্বোচ্চ আদালত তারা এই পর্যবেক্ষণ তারা মেনশন করেছেন যে তারা মনে করেন যে যদি এই মামলা তারা গ্রহণ না করেন তাহলে ললেসনেস তৈরি হতে পারে, অর্থাৎ আইন শৃঙ্খলার আরও অবনতি হতে পারে, এমনটা আশঙ্কা তারা প্রকাশ করছেন যদি না তারা হস্তক্ষেপ করেন এবং সেই কারণেই সর্বোচ্চ আদালত হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, যেহেতু বিষয়টা দেশের একটা সর্বোচ্চ সাংবিধানিক সংস্থা ভার্সেস রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের মধ্যে, সেহেতু যদি আদালত হস্তক্ষেপ না করে বা আদালত এ বিষয়ে কোনো রকম নজরদারি না রাখে তাহলে সাধারণ জনগণের মধ্যে বা দেশবাসীর মধ্যে একটা ভুল বার্তা যাবে। কেবলমাত্র সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্ট এই মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস ইডির মামলায় হস্তক্ষেপ করেছে। নো অ্যারেস্ট, নো সিবিআই তদন্ত, উভয় পক্ষকে আদালত কেবলমাত্র সমন বা নোটিশ জারি করেছে, যেখানে আগামী দিনে অর্থাৎ আগামী যে ডেট রয়েছে হিয়ারিংয়ের সেই দিনকে আদালতের কাছে উভয় পক্ষকে এই ঘটনা সম্পর্কে তাদের কি বক্তব্য তা এভিডেভিট আকারে জমা করতে হবে এবং ততদিন পর্যন্ত উভয় পক্ষের কাছে যে সমস্ত এভিডেন্সগুলো আছে তা হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা ইডির কাছে তার যত্ন সহকারে রাখতে হবে, ট্যাম্পারেট করা চলবে না। হ্যাঁ, ওং সহায় ইতি গন্ধপুষ্পে। এই ছিল আজকের ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। আর জানিয়ে এই বাংলার কিছু কাংলা মিডিয়া রাজ্যের বিরাট ধাক্কা, ইডির দাবিকে সুপ্রিম কোর্টের মান্যতা বলে দুপুর 12টার পর থেকে চতুষ্পদ সারমেয়ের মতো লাফালাফি করে বেড়াচ্ছে। আজকে ওই কোর্টের সারাক্ষণ ধরে মামলা চললো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রেমেডি, তা বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ বিটুইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার
that is also required to be heard. These are the 2 points. These are the 2 points have to be heard. Both the 2 questions. Their questions are also framed, and our issues are also framed. যে ইলেকশন এলেই কেন এত তৎপরতা হবে, সেটা কেন হবে? 2-3টে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে। অতএব এই যে বললাম 3 ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শোনানো হবে। অনেকে বলছেন এটাতে নাকি রাজ্য সরকারের পরাজয় বা ধাক্কা। এটা দেখুন, ধাক্কা পরাজয় যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে। হ্যাঁ, ওই চন্দ্রিনীর একটা গান আছে না, তুমি আমাকে কালো বলেছো আমি বলবো লক্ষ্মীটারা। আলটিমেট বিষয়টা তাই। মূলত 2 যুযুধান পক্ষ সম্মুখ সমরে পড়ে গিয়েছে। আদালত কেবলমাত্র এই শুনানি বা মামলার নামে মাঝখান থেকে জল ছড়া দেওয়ার চেষ্টা করছে। না আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিরাট কোনো সিদ্ধান্ত নেবে, না এই ইডির বিরুদ্ধে বিরাট কোনো পদক্ষেপ করবে। আলটিমেট রেজাল্ট যেটা হবে, যদিও সেটা দেখতে পাবেন 2026 বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর, আদালত উভয় পক্ষকে কড়া ভৎসনা করেছে এবং তার সঙ্গে সঙ্গে নিজেদের পদ ও সংবিধানের গরিমা সম্পর্কে আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে। খেল খতম, পয়সা হজম। কারণ এই গর্দবরা না বুঝলেও অমিত শাহ তো খুব ভালোভাবে জানে, যদি ইডি সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রক কোনো রকম পদক্ষেপ নেয়, তার পরবর্তী ছবি যা দাঁড়াবে এই বাংলাতে, তা সামলানোর ক্ষমতা অমিত শাহ তো দূরের কথা, স্বরাষ্ট্রমন্ত্রকের বাবারও নেই। আর যে কারণে ইডিকে আদালতে পাঠিয়ে ধরি মাছ নাচুই পানি খেলা এই গোমূর্খ গর্দবদের একটা নির্বাচনের আগে আইওয়াশ করে দেওয়ার চেষ্টা। আর যদি বলেন রাষ্ট্রপতি শাসন, মশাই ও তো অনেকদিন আগের থেকে অমিত শাহ শুভেন্দু অধিকারীর চোয়ালের ব্যায়ামের জন্য ছেড়ে রেখেছে। আমার ধারণা সাংবিধানিক বডি বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে, মাথা নিচু করবেন না। যথাসময়ে ভোটার তালিকা বেরোবে এবং যথাসময়ে নির্বাচন হবে এবং এই নির্বাচনে বাংলার মানুষ উত্তর দিয়ে দেবে। আর নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপি নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে, কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। হ্যাঁ, এই পর্যন্ত ওনার বিদ্যের দৌড়। উনি কেবলমাত্র ভাষণ দিতে পারেন, বচন দিতে পারেন, বাকিতে লবডঙ্কা। আর আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে সেবাশ্রয়ের উদ্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা কি মন্তব্য করেছে চলুন শুনে নেওয়া যাক। সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে, কারোর বুকের পাঁটা থাকলে আটকে দেখাবে। আমরা যে কায়দায় সেবাশ্রয় করেছি, আগামী দিন যদি তৃণমূলের প্রতিনিধি এই মাটি থেকে যেতে, অঞ্চলে অঞ্চলে সেবাশ্রয় হবে। এবার তো একটা মডেল ক্যাম্প দেখছেন নন্দীগ্রামে, 17টা অঞ্চল, 17টা ক্যাম্প হবে, যেটা ডায়মন্ড হারবারে হয়। এটাকেই লোক তো ব্যঙ্গ বিদ্রুপ করে ডায়মন্ড হারবার মডেল বলে। তো ডায়মন্ড হারবার মডেল কি, বিজেপির নেতারা একবার এসে ওইখানে ঘুরে যাক। যাদের মাথার সমস্যা রয়েছে, ভাঁট বকে সকাল থেকে রাত অবধি, এখানে সাইকিয়াট্রিস্ট রাখা রয়েছে, নিউরোলজিস্ট আছে, যার যা প্রয়োজন আসুন, অবারিত দ্বার, কোনো অসুবিধা নেই, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, আগেও আপনাদের বলেছি, আরো আরেকবার বলছি, পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক আবহাওয়া যেদিকে আগাচ্ছে বা যেভাবে চলছে, তেমনটাই যদি আগায়, বড় কোনো অঘটন যদি আগামী দিনে না ঘটে অন্তত 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত, তাহলে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস সরকারে কামব্যাক করবে না, রেকর্ড মার্জিন নিয়ে মসনদে বসবে। কিন্তু এই 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাখির চোখ বা টার্গেট হচ্ছে 2 মেদিনীপুর ও উত্তরবঙ্গ। খুলে বললে যেটা হয়, অধিকারী দম্ভচূর্ণ ও উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটিতে শক্তিশালী। আর সেই লক্ষ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র এই নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প চালু করছে না বা সেবাশ্রয় করে জনগণের সেবা দেবে, এমনটা কিন্তু করছে না। বহু আগের থেকে বেছে বেছে বাঘা বাঘা আমলা এবং আইপিএস অফিসারদের কিন্তু 2 মেদিনীপুরে পাঠানো হয়েছে, উত্তরবঙ্গে পাঠানো হয়েছে। হ্যাঁ, খেলা চলছে, আগামী দিনে যে খেলাটা কিন্তু আরো বৃহৎ আকার নেবে, আর যা খুব ভালোভাবে শুভেন্দু অধিকারী বুঝে গিয়েছে। আর তা বুঝে গিয়ে শুভেন্দু অধিকারী বর্তমানে নিজের বাবাকে দিয়ে গলবস্ত করিয়ে তৃণমূল করার জন্য ক্ষমা চাওয়াচ্ছেন।
ভাইপোকে, লালচুল কানেদুল এক ভাইপোকে হঠাৎ গতকাল মাঠে নামিয়েছে। শুভেন্দু অধিকারী স্নায়ু রোগে ভুগছে। কারণ আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায়, তাহলে বিগত 5 বছর শুভেন্দু অধিকারী যে 1956 ভোটে জেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি বলে চোয়াল টান করে প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে, সেই সমযন্ত্রণা কিন্তু আগামী 5 বছর ভোগ করতে হবে শুভেন্দু অধিকারীকে। আর সেই জায়গা থেকে এই বাবাকে, ভাইকে, দাদাকে মাঠে নামিয়ে এবং সর্বরকম শক্তি প্রয়োগ করেও যদি শুভেন্দু অধিকারী দেখে যে আগামী 2026-এ নাম বা প্রার্থী পদ ডিক্লেয়ার করার আগে পর্যন্ত নন্দীগ্রামের হাওয়া বেগতিক হচ্ছে, হ্যাঁ বলছি এবং লিখে রাখবেন, শুভেন্দু অধিকারী কিন্তু দলীয় নির্দেশের অজুহাত খাড়া করে দিয়ে নন্দীগ্রাম থেকে সরে এসে কাঁথি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।